সেদিন সন্ধ্যায় পুকুর পাড় থেকে চাচির চিৎকার শুনে আমরা সবাই ছুটে যাই সেইখানে। গিয়ে দেখি চাচি পুকুর পাড়ে নরম ঘাসের ওপরে পড়ে উন্মাদের মতো চিৎকার করছেন এবং তিনি বলছেন, আমার মেয়েকে নিয়ে গেল, আল্লাহ তুমি ওকে বাঁচাও। চাচিকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না। চাচা বারবার জিজ্ঞেস করছিলেন, কে নিয়ে গেছে, কি নিয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না, কেন এরকম করছো? চাচি বলেন, আমি পুকুর পাড়ে যাচ্ছিলাম, হঠাৎই দেখি সাদিয়ার মতো কে যেন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। কিছুটা কাছে যেতে বুঝতে পারি ওটা সাদিয়া অদৃশ্য কারো সাথে কথা বলছে, তুই আমার, আমি তোকে নিয়ে যাবই। আমি সাদিয়া বলে থাকতেই আচমকা সে পানিতে ঝাঁপ দেয়। তোমরা হাঁ করে কি দেখছো? যাও, আমার মেয়েকে নিয়ে এসো। কিন্তু সাদিয়া তো সেখানে যায়নি, সে তো আমাদের সাথে ঘরেই ছিল। তাহলে চাচি কাকে দেখল? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি অদ্ভুত লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি বলবো সেটি আমার সাথে শেয়ার করেছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা আফসানা আপু। বাংলাদেশের নোয়াখালীর লক্ষ্মীপুরে ওনার বাড়ি। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করা যাক। বলছেন আফসানা আপু। ঘটনাটি ঘটেছিল আমার চাচাতো বোনের সাথে বেশ কয়েক বছর আগে, যখন ওর বয়স ছিল এই 10 কি 12। আমার চাচাতো বোনের নাম সাদিয়া। গ্রীষ্মের এক দুপুরে চারপাশে কেবল আম আর আমের গন্ধ। আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। আমাদের বাড়ি ও চাচাদের বাড়ি পাশাপাশি একই দালানে, তবে রান্নার ঘর আলাদা। হঠাৎই খেয়াল করি সাদিয়ার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করেছে। প্রথমে আমরা কেউ গুরুত্ব দেইনি, কিন্তু পরে দেখি সাদিয়া আচমকাই ভয় পেতে শুরু করেছে। অদৃশ্য কিছু একটা দেখে ভীষণ ভয় পাচ্ছে, অথচ আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওর দাবি ও একদম স্পষ্ট কাউকে দেখতে পাচ্ছে। একটা কালো কুচকুচে সাপ ওর সামনেই ফনা তুলে আছে। শুধু সাপ নয়, আশেপাশে বিভিন্ন রকমের অদ্ভুত জন্তু জানোয়ারও দেখতে পাচ্ছিল সে। প্রথমে ভাবলাম হয়তো ছোট মানুষ, তাই বোধহয় ভুল দেখেছে। কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। আমাদের বাড়ির পেছনেই রান্নাঘর। এক সন্ধ্যায় সেখানে হঠাৎই আগুন ধরে যায়। সে সময় আমার চাচি রান্নাঘরে একটি লাল জুতো পরা কারুর পা দেখতে পায়। সেখানেই এক নতুন ঝামেলার শুরু। চাচারা মনে করে আমাদের পরিবার এসবের পেছনে দায়ী, কারণ আমার ভাইয়ের সেরকম একজোড়া লাল জুতো আছে। যদিও মুখ দেখেনি তারা, এবং এর কোনো মানে হয় না। আমরা কেনই বা আগুন লাগাবো? যাই হোক, এক মুহূর্তে লেলিহান শিখা গ্রাস করে ফেলে ঘরটাকে। প্রায় ছাই হয়ে যায় ঘরটা। সবাই যখন আতঙ্কে ছুটাছুটি করছে, সাদিয়া তখন শুধু অদ্ভুত ভাবে স্থির চোখে তাকিয়ে আছে সেদিকটায়। সেদিন স্পষ্ট দেখেছিলাম আগুনের লাল শিখায় সাদিয়ার চোখ দুটো যেন ধক ধক করে জ্বলছিল, যেন সে আগে থেকেই জানতো এরকমই কিছু একটা ঘটবে। কিছুদিনের মধ্যেই ওর শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলত, অদ্ভুত কিছু কথা বলতো, এমন কিছু ঘটনার বর্ণনা করতো যা কোনো কিশোরীর জানার কথা নয়। এরপরই গ্রামে ছড়িয়ে পড়ল নানা গুজব। কিছু মানুষ বলতে লাগলো আমাদের পরিবারের ওপর কেউ কিছু করেছে। চাচারা তো নিশ্চিত যে এটা আমাদেরই দোষ। চাচা দাবি করতে লাগলো আমাদের পরিবার নাকি কালো জাদুর চর্চা করে, আর সেই কারণেই এমন ভয়ানক সব ঘটনা ঘটছে। পরিস্থিতি
গেল যে তারা আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি পর্যন্ত দিল। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কিন্তু তখনই গ্রামের এক প্রবীণ ব্যক্তি, যিনি গ্রামের অনেক কিছুই জানতেন, তিনি এগিয়ে আসেন। তিনি বলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই বাড়ির আশেপাশে কোনো অভিশাপ বা অলৌকিক শক্তি অথবা শয়তান জিনের অস্তিত্ব আছে। কিন্তু তখনও আমরা তা বিশ্বাস করিনি। আগুন লাগার পর থেকেই আমার চাচাতো বোনের আচরণ কেমন যেন বদলে গেল। দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত গভীর হলেই সাদিয়া অদ্ভুত আচরণ করত। প্রথমে মনে হচ্ছিল হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু পরদিন থেকে যা ঘটতে শুরু করলো তা কোনো স্বপ্ন নয়, এক বিভীষিকার সূচনা। রাত হলেই ওর কান্না থামত না, জোরে জোরে বুক ফাটিয়ে কাঁদত সে। আশেপাশের বাড়িগুলো থেকেও লোকজন ছুটে আসতো, কিন্তু কেউ ওকে থামাতে পারত না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শরীর খারাপ, কিন্তু আমি খেয়াল করলাম সাদিয়ার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক, যেন ও কিছু দেখেছে, কিছু অনুভব করেছে, যা আমরা কেউ বুঝতে পারছি না। এক রাতে আমি আর আমার চাচি ওর পাশে বসেছিলাম। সাদিয়া তখন ঘুমাচ্ছিল। রাত 10:15 নাগাদ আচমকাই দেখি সাদিয়া কেঁপে উঠল। সাদিয়ার শরীরের ওপর দিয়ে যেন ঠান্ডা একটা হাওয়ার ঝাপটা বয়ে গেল। আমরা পাশেই ছিলাম, তাই সেই কনকনে শিরশিরানি অনুভূতিটা আমরাও অনুভব করেছিলাম। ওর ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে এসেছিল। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা গলায় সাদিয়া বলে উঠল, ও আমায় দেখছে, ও যাবে না, ও এখানেই থাকবে। ওর কথা শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। আমি সাদিয়াকে শক্ত করে ধরে পড়লাম, কে কে আছে এখানে? এসব তুই কি বলছিস সাদিয়া? সাদিয়ার চোখ যেন ফেটে বেরিয়ে আসবে। ও চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, সেই সাপটা, ওর চোখ দুটো জ্বলছে, ও আমাকে নিয়ে যেতে চায়। আমাদের বাড়ির সবার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো তখন থেকে। পরদিন রাতে আমাদের পুরনো রান্নাঘরে আবারও আচমকাই আগুন ধরে যায়, অথচ সেখানে কেউ ছিল না। এমনকি আগুন লাগার কোনো কারণও ছিল না, কারণ সেই রান্নাঘর বেশ কয়েক বছর হলো আর ব্যবহার করা হয় না। একরকম গুদাম ঘরের মতোই ব্যবহার করা হচ্ছিল। এবারে চাচারা বুঝতে পারেন যে এসবের পেছনে আমাদের পরিবার নেই। আগুনের লেলিহান শিখা আমাদের ভয়ানকভাবে আতঙ্কিত করে তুলেছিল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানোর পর হঠাৎই ছায়ের মধ্যে একটা লম্বা সর্পিল দাগ দেখে আমরা সবাই শিউরে উঠি, যেন সেখানে কিছু একটা পেঁচিয়েছিল। তারপর থেকে রাতে ছাদের উপর কারোর ছায়া দেখা যেতে লাগলো। ছাদে কেউ ছিল না, কিন্তু জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যেত একটি অদ্ভুত লম্বা অবয়ব হাঁটছে। মাঝে মাঝে ছাদের দরজায় খটখট শব্দ করে নিজে থেকেই নড়ে উঠত, যেন কেউ ওখানে অপেক্ষা করছে। সাদিয়ার অবস্থা দিনে দিনে খারাপ হতে শুরু করলো। ওর চেহারা কেমন যেন বিবর্ণ হয়ে পড়েছিল, চোখের চারপাশে গভীর কালো দাগ আর শরীরে ঘন ঘন কাঁপুনি। রাতে ঘুমের মধ্যে সাদিয়া ফিসফিস করে কিছু বলার চেষ্টা করত, কিন্তু ভালো করে শুনলে মনে হতো সেটা ওর কণ্ঠস্বর নয়। এক রাতে আমি সাদিয়ার পাশে শুয়েছিলাম। হঠাৎই মাঝরাতে দেখি সাদিয়া আতঙ্কে চেঁচিয়ে উঠছে, ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। আমি স্পষ্ট দেখেছিলাম সাদিয়া তখনও ঘুমিয়ে, কিন্তু ওর ঠোঁট থেকে যেন কিছু শব্দ বের হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে একটা ফিসফিসানি শুনতে পেলাম। আমি আতঙ্কে উঠে বসতেই জানালার পর্দা তীব্র বাতাসের ঝটকায় উড়ে গেল, অথচ জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখি বাইরে বাতাসের কোনো ছিটে ফোঁটা নেই। সেদিন বুঝতে পেরেছিলাম আমাদের ঘিরে আছে এক অদৃশ্য শত্রু, যে শত্রু কোনো মানুষ নয়। ধীরে ধীরে সাদিয়ার আচরণ বদলে যেতে লাগলো। সে গোসল করত না, ঘরে রান্না হলেও কিছু ছুঁতো না। হঠাৎই একদিন দেখি সাদিয়া ভর দুপুরে পুকুর পাড়ে বসে কাঁচা মাছ চিবোচ্ছে। চোখে তার এক অদ্ভুত শূন্যতা। চাচা চাচি তাকে অনেক বুঝিয়েছে,
হুজুর ডেকেছে, পানি পড়া দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সাদিয়ার জীবনে বিভীষিকা যেন শেষই হয় না। একবার পাশের গ্রাম থেকে এক কবিরাজ এসেছিলেন। ঝাড়ফুঁকের পর আচমকাই ভয়ানক এক হুঙ্কারে ঘরের আশপাশটা কেঁপে উঠেছিল। সবাই এসেছিলেন, ভেবেছিলেন যাক, ঝাড়ফুঁকের কারণে হয়তো জিনটা চলে গেছে। যদিও সেই রাতে ঘরের চার কোণায় এক অদ্ভুত ফিসফিসানি শুরু হয়। বাতাসে যেন এক ঠান্ডা কণ্ঠস্বর ঘুরে ফিরে বেড়াচ্ছিল, যেন কাউকে খুঁজছে। পরদিন সেই কবিরাজ জানায়, ওরা কখনো পুরোপুরি যায় না, ওরা ফিরে আসে নতুন রূপে। বুঝলাম সমস্যাটা মেটেনি। এরপর থেকে একরকম ঘরেই বেঁধে রাখা হয়েছিল তাকে। ঘরের চার কোণায় লবণ ছেটানো, কালো সুতো বাঁধা এবং দরজায় তাবিজ ঝুলিয়ে রাখা থেকে শুরু করে আরো নানাবিধ তদবির করা হয়। তবু কোনো কিছুতেই কিছু হয় না। সাদিয়া যেন সব কিছু বুঝতে পারত। সে হেসে ঠান্ডা গলায় বলতো, তোমরা জানো না আমি কে, আমাকে থামানো যাবে না। একদিন সন্ধ্যায় হঠাৎই দেখি সাদিয়া দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। খালি পায়ে হেঁটে আমাদের বাড়ির পাশের এক ঘন বাঁশ বাগানে ঢুকে পড়ে। সেই সময় আমরা স্পষ্ট দেখি সাদিয়ার পেছনে একটি ছায়া মূর্তি ভেসে যাচ্ছিল। আমাদের চেঁচামেচিতে আশেপাশের প্রতিবেশীরাও চলে আসে। আমরা সবাই হন্তদন্ত হয়ে সেদিকে যাব। ঠিক সেই সময় পাশের বাড়ির একটি ছেলে জানায় যে সেই বাঁশ বাগানের জঙ্গলে গতরাতে সে ভয়ানক কিছু শব্দ শুনেছে। ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, যেন কেউ ফিস ফিস করে ডাকছে, হায় হায় আমার সঙ্গে। যাই হোক, আমরা সবাই সাহস করে টর্চ নিয়ে বাঁশ নিয়ে জঙ্গলে ঢুকতেই দেখি সাদিয়া উন্মাদের মতো লাফালাফি করছে। সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে আসি। সেই রাত থেকে ঘরের চার কোণায় শুরু হয় লোমহর্ষক সব ঘটনা। অদ্ভুত ধরনের ছায়া নড়ে উঠতে শুরু করে, বাতাসে ঘুরে ফিরে কাঁপুনি তোলে। মাঝে মাঝে কেউ কেউ দেখে ঘরের কোণায় সাদিয়ার মতো কেউ দাঁড়িয়ে, মাথা নিচু, হাত দুটো খিঁচানো, যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় আরো এক সন্ধ্যায়। মাগরিবের আজান হয়ে গেছে একটু আগে। ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। সাদিয়া মাটিতে বসেছিল, চুল অগোছালো, এলোমেলো, তার দু চোখ যেন কুয়াশায় ঢাকা। হঠাৎই সে নিজেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো, তুই কেন আবার এলি? আমি না তোকে তাড়িয়ে দিয়েছি? তোকে বলেছিলাম না আমি কে? তুই জানিস না? আমি ওটা। তার কথাগুলো স্পষ্ট, কিন্তু গলার টান শিউরে ওঠার মতো। ঘরের চার কোণা যেন ভারী হয়ে উঠেছে। সাদিয়া আচমকা উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। আমরা থামাতে গিয়েও যাই না। এক ভয়ানক অনুভূতি, যেন ঠিক মানুষের মতো নয়, তার শরীরে কিছু একটা বাস করছে। সে কিছুক্ষণের মধ্যে একাই ফিরে আসে। পরদিন দুপুরে দেখি একা বসে আছে উঠোনে, চোখ স্থির, ঠোঁট নড়ছে, কোনো শব্দ নেই। হঠাৎ সে বলে ওঠে, আমি আবার সেই জায়গায় যাব যেখানেও আছে। এরপর সে ঘুমানোর মতো একটা অবস্থায় চলে যায়। ঠিক ঘুম নয়, আবার জেগে থাকাও নয়, একটা তন্দ্রাচ্ছন্ন ভাব। তার শরীরটা ঝিমিয়ে এসেছে। হঠাৎ ছটফট করতে করতে সাদিয়া চেঁচিয়ে ওঠে, আমার কাঁধের উপরে উঠে বসেছে, আমার পাঁজরটা ভেঙে যাচ্ছে, হা। আমরা কেউ তাকে ধরে রাখতে পারছিলাম না। এমন সময় আচমকাই সে অচেতন অবস্থায় ছুটে যায় পুকুরের দিকে। আমরা হতবাক হয়ে উঠোনে দাঁড়িয়ে আছি। হুঁশটা ফিরে পাশের বাড়ির এক চাচার ডাকে। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, তোমাদের মেয়ে যে পুকুরের দিকে ছুটে গেল। আমি দেখলাম সাদিয়ার সামনে একটা ছাগল ছুটে গিয়ে হঠাৎই পুকুরে ঝাঁপ দেয়। তা দেখে সাদিয়া পুকুর পাড়ে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। আমরা সবাই ছুটে যাই পুকুর পাড়ে। গিয়ে দেখি সাদিয়া তখনও কাঁপছে, গলা দিয়ে অদ্ভুত সব শব্দ বের হচ্ছে, যেন কান্নার হাসির মাঝামাঝি কিছু একটা। সাদিয়ার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। চাচা চাচি তাকে ঘরে তালাবন্দি করে রাখতে বাধ্য হয়, কিন্তু তালা টিকত না। দরজায় ছিটকানি, তালা বারবার খুলে যেত নিজে থেকেই। একদিন ভোরবেলা সে আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। পায়ে কাঁটা, চোখে ভয়ঙ্কর লাল আভা,
পরে জানা যায় সে পুকুর পাড়ে ছিল, সেই জায়গায় যেখানে প্রথমে তাকে দাঁড়িয়ে চিৎকার করতে দেখা গিয়েছিল। তাকে আবারও ধরে নিয়ে আসতে গেলে সাদিয়ার ভেতর থেকে একটা ফিসফিসানি শব্দ ভেসে আসে। আবারও বেঁচে গেল, কিন্তু এভাবে কতদিন? এই বলে আচমকাই সে নেতিয়ে পড়ে। খানিক বাদে ধপ করে উঠে বসে, কখনো কাঁদে, কখনো হাসে। ঠান্ডা গলায় গর্জনের মতো এক আওয়াজ বের হয়। একদিন আমার বাবা বাজার থেকে ফিরছিলেন, হঠাৎই নজর পড়ে পুকুর পাড়ে। বাবা আতঙ্কে চিৎকার করে ছুটে গিয়ে সাদিয়াকে ধরে ফেলেন। তিনি দেখেন সাদিয়া পুকুর পাড়ে আচমকায় উঠে দাঁড়িয়ে পুকুরের দিকে ঝাঁপ দিচ্ছে। তার চোখ, সেই চোখে শুধু শূন্যতা। এরপর পরিবারের সবাই সিদ্ধান্ত নেয় তাকে দাদার বাড়িতে পাঠিয়ে দেবে। হয়তো কিছুদিন দূরে থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কি কারণে জানি না তাকে কোনো মতেই দাদার বাড়ি পাঠানো যাচ্ছিল না। ব্যাপারটা নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে পরদিন সকালে বাবা ও চাচা মিলে মফস্বল থেকে একজন বড় মাপের হুজুর নিয়ে আসেন। হুজুর এসে সবকিছু দেখে তদবিরের জন্য চাচাকে কিছু জিনিস আনতে বলেন। কিছু কারণবশত আমি সবকটি জিনিসের নাম বললাম না, তবে তার মধ্যে সরিষার তেল, সাদা তিল, এক বোতল জমজমের পানি ইত্যাদি ছিল। সেদিন মাগরিবের আজান শেষ হলে হুজুর আমাদের বাসায় আসেন। আজান শেষে হুজুর দালানে গন্ডি কেটে সাদিয়াকে তার ভেতরে বসতে বলেন। কিছু তদবির করে সাদিয়ার ভেতরে থাকা জিনটিকে আহ্বান করেন, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও জিনটি এলো না। তখন অদৃশ্যে তিনি তার সহচর জিনকে আদেশ দেন সেই জিনকে ধরে নিয়ে আসার জন্য। খানিক বাদে জিনটি হাজির হয়, আগুনের গোলের মতো ধোঁয়ায় ঢাকা এক ছায়ামূর্তি। হুজুর গম্ভীর স্বরে জিজ্ঞেস করেন, তুই কে? কেন এই মেয়েকে ধরেছিস? জানিস না এটা গোনা? ভালো চাস তো এক্ষুনি ছেড়ে দে। ধোয়ার ভেতর থেকে এক বিকৃত অথচ ঠান্ডা গলার জবাব আসে, এই মেয়েকে আমি নিয়ে যাব, তুই কিছুই করতে পারবি না। ও আমাকে ব্যথা দিয়েছে। আমি দুপুরবেলা পুকুর পাড়ে বসেছিলাম, এই মেয়ে আমার ওপরে পাড়া দিয়ে চলে গেছে, আমি ব্যথা পেয়েছি। হুজুর এবার গলার স্বর একটু নমনীয় করে বলেন, দেখ ও বাচ্চা মেয়ে, না জেনে শুনে একটা ভুল করেছে, তুই ওকে ছেড়ে দে। আর তাছাড়া ও তো তোকে দেখেনি। জিনটি নির্বিকার। শেষে হুজুর সূরা পড়ে কিছু আমল করেন এবং জিনটিকে বোতলবন্দি করার হুমকি দেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে সাদিয়ার শরীরের ভেতর থেকে শয়তান জিনটি বলে ওঠে, আমাকে মারিস না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, কথা দিচ্ছি, তবে আমার কিছু দাবি আছে। হুজুর আরো কয়েক ঘা বেতের বাড়ি মেরে জিজ্ঞেস করেন, কি তোর দাবি? হাঁপাতে হাঁপাতে সাদিয়ার শরীরের ভেতরে থাকা জিনটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে জানায়, একটা রাম ছাগল, এক দামে কিনা এক জোড়া রূপালী ইলিশ, 10 কেজি মিষ্টি। মাঝরাতে পুকুর পাড়ের খেজুর গাছের নিচে রেখে আসতে হবে এইসব। সে আর কোনোদিন সাদিয়াকে বিরক্ত করবে না। হুজুর রাজি হওয়ার সাথে সাথেই সাদিয়া নেতিয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তে কোনো ঝড়ের বাতাস ছাড়াই উঠোনের পাশের প্রকাণ্ড আম গাছের কাঁচা একটি ডাল অদ্ভুতভাবে মড়মড় করে ভেঙে পড়ে। হুজুর জানান যে শয়তান জিনটি চলে গেছে। পরদিন বাবা ও চাচা মিলে সবকিছু কিনে এনে সেই খেজুর গাছের নিচে রেখে আসেন এবং ফিরে যাবার পরে তারা সেখানে গিয়ে দেখেন ছেঁড়া মিষ্টির প্যাকেট, কয়েক টুকরো হাড় ও চিকন আঁশের ছিটে পোটা ছাড়া আর কিছু নেই। আর কিছু বোঝার বাকি ছিল না। এরপর থেকে সাদিয়া কেমন শান্ত হয়ে যায়, তার জন্মনে ভাবটা সেই ঘটনার পর থেকে মিলিয়ে যায়। নতুন বাজার স্টেশনের রাত। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। কুড়িগ্রামের নতুন বাজার যেন হঠাৎ কুয়াশার চাদরে ডুবে গেল। প্রতিদিনের মতো বন্ধুরা বাসা থেকে ফিরছিলাম। নতুন বাজার স্টেশন পার হচ্ছিলাম যখন দেখি এক বৃদ্ধ লোক সিগন্যাল পোস্টের নিচে দাঁড়িয়ে আছেন। পরনে সাদা ধুতি, চোখে এক অদ্ভুত ফাঁকা দৃষ্টি। আমি কিছু বলার আগেই তিনি ফিসফিস করে বললেন, ফিরে যা, ট্রেনটা আজ নির্দিষ্ট নয়। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ চারপাশ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ট্রেন আসার শব্দ, কিন্তু সে ট্রেনের কোনো হুইসেল নেই, নেই চাকার ধ্বনি। শুধু একটার পর একটা আলোয় ভর করা সাদা কামরা এগিয়ে আসছে নিঃশব্দে। জানালায় অস্পষ্ট মুখ, শূন্য চোখ, যেন কেউ বেঁচে নেই। আমি দৌড়ে বাড়ি ফিরলাম।
জ্বর নিয়ে 3 দিন বিছানায়। জ্বর কমতেই আমি আবার গেলাম সেই কামরার কাছে যেখানে পুরনো ট্রেন দাঁড়িয়েছিল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একজন যাত্রী বসে, মাঝবয়সী, চোখে কষ্ট, হাতে ছেঁড়া টিকিট। তিনি বললেন, আমার গন্তব্য কখনো শেষ হয়নি, এখন তোমার যাত্রা শুরু হবে। দরজা বন্ধ হয়ে গেল। সেই রাতেই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আমি সেই ট্রেনের মধ্যে বসে আছি। আশেপাশে শুধু মৃত মানুষের হাহাকার। তারা সবাই যাত্রা শেষ করতে পারেনি, আর আমাকে ডাকছে নতুন টিকিটধারী হিসেবে। আমি খুঁজে বের করলাম নতুন বাজারের একজন বয়স্ক স্টেশন মাস্টারকে, মোবারক হোসেন। তিনি একসময় ওই লাইনে চাকরি করতেন। তিনি বললেন, 2012 সালের জানুয়ারিতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় চালক সিগন্যাল দেখতে না পেয়ে লাইনে ঢুকে পড়ে। প্রায় 40 জন মারা যায়। ট্রেনের 3টা কামরা উল্টে যায়। তাদের মধ্যে একটা ছিল সাদা রঙের। প্রতি বছর দুর্ঘটনার মাস ঘুরে এলেই কিছু মানুষ ট্রেনের আওয়াজ শুনতে পান, যেটা আসলে কোনো ট্রেন না, বরং মৃত যাত্রীদের শেষ যাত্রার প্রতিচ্ছবি। দিন যত যাচ্ছিল আমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছিলাম। রাতে ঘুম এলেই আমি সেই ট্রেনে চড়ে বসতাম। মুখ চেনা হয়ে যাচ্ছিল যাত্রীদের, যারা আমার দৃষ্টি ফাঁকি দিয়ে ছায়ার মতো ঘোরাফেরা করত। একদিন আয়নায় দেখলাম আমার মুখ যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কপালে ছোট একটা দাগ, সেই জায়গায় যেখানে ট্রেন দুর্ঘটনায় একজনের মাথায় আঘাত লেগেছিল বলে মোবারক হোসেন বলেছিলেন। আমি বুঝতে পারলাম আমি আর বেঁচে থাকা সাধারণ মানুষ না, আমি সেই ট্রেনের টিকিট পেয়েছি। এখন আমার পালা। ডিসেম্বরের এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি নতুন বাজার স্টেশনে ফিরে যাব। হয়তো কিছুই হবে না, হয়তো সবই ছিল মানসিক সমস্যা। কিন্তু 9:40 বাজতেই আমি দেখলাম সেই ট্রেনটি আবার এসে থামে। দরজা খুলে যায়। আমি উঠে পড়ি। ভেতরে ঢুকেই আমার পাশের সিটে সেই বৃদ্ধ লোককে দেখতে পাই, যিনি প্রথম দিন আমাদের সতর্ক করেছিলেন। তিনি বললেন, এবার যাত্রা শেষ হবে, তোমার নয়, আমাদের। আর আমি দেখলাম ট্রেনটার চলছে না, বরং এক জায়গায় থেমে আছে। একে একে সব যাত্রী নেমে যাচ্ছে। আলোয় ভরা এক মাঠে, তাদের মুখে শান্তি। তখনই বুঝলাম আমার কাজ ছিল শেষ করা অন্যদের যাত্রা, আমার না। আমি ছিলাম শুধু বাহক। ট্রেনটা একসময় নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে থাকলাম স্টেশনে, নতুন বাজারে। আজ 2 বছর হয়ে গেছে, ট্রেনটার ফিরে আসেনি। তবে প্রতি বছর 9:40 বাজলে আমি চুপ করে থাকি, কারণ জানি কেউ না কেউ হয়তো এবার সেই যাত্রী হবে। আমি তামিম আল মনির, এখনো আছি, কিন্তু আগের মতো নই। আমি একবার সেই ট্রেনে উঠেছিলাম, এখন আমি সেই ট্রেনের পথ দেখানো যাত্রী। যদি কেউ কখনো সেই ট্রেন দেখে, জানবে এটা কল্পনা নয়। আর যদি কোনোদিন তোমার পাশ দিয়ে নিঃশব্দে একটা সাদা কামরার ট্রেন চলে যায়, চোখ মেলো না আর ফিরে তাকিও না। আমার নানু ব্যবসা করতো, তাই ব্যবসার কাজে বাড়ি ফিরতে হতো। এজন্য আমার নানিকে একাই বাড়িতে থাকতে হতো। আমার নানি প্রায়ই দেখতো উঠোন থেকে একজন মহিলার অবয়ব পূর্ব থেকে পশ্চিমে হাঁটছে আর অচেনা ভাষায় গুনগুন করে গান করছে। কিছুটা ভয় পেয়ে নানু বাসায় আসলে ঘটনাটা নানুকে বলে। নানু বলে, সারাদিন তুমি একাই থাকো, তাই আজে বাজে চিন্তা করো, এই জন্য এসব ভুতুরে কাণ্ড দেখছো। আচ্ছা, তোমার ভয় করলে কাল থেকে আমি তাড়াতাড়ি বাসায় আসব। পরদিন নানু সন্ধ্যা হওয়ার আগেই বাসায় আসে। সেদিন রাতে নানি স্বপ্নে দেখল একটা মহিলা তাকে বলছে, আমার থেকে তোরা কেউ বাঁচতে পারবি না, তোরা মরবি সবাই। তারপর কিছুদিন কেটে গেল, কোনো অসুবিধা হলো না। আমার নানি প্রথম সন্তানের জন্ম দিল, ছেলে সন্তান হলো। একদিন সন্ধ্যাবেলা আমার নানি মাগরিবের নামাজের জন্য অজু করতে পুকুরে গেল। ছেলেকে বারান্দায় দোলনাতে ঘুম পাড়িয়ে। ছেলেটার বয়স মাত্র 3 মাস। অজু করে এসে দেখে অচেনা এক মহিলা আর তার ছেলেকে কোলে করে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। নানি উঠোনে দাঁড়িয়ে বলল, কে আপনি?
আমার ছেলেকে নিয়ে কি করছেন? তখনই মহিলাটা মুখ থেকে চুল সরিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। কি ভয়ানক তার চেহারা! মুখ ফ্যাকাশে, গালগুলো দিয়ে যেন রক্ত বেয়ে পড়ছে, এবং সে বলছে, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, আমি তোদের কাউকে ছাড়ব না। আজ তোর ছেলেকে নিয়ে যাচ্ছি, পরে তোদের দেখব। এসব শুনে রানী আল্লাহ গো বলে চিৎকার দিয়ে উঠোনে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে দেখে পাশে অনেক মানুষ। সবাইকে সে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা কোথায়? তখন একজন বলল, তোমার চিৎকার শুনে আমরা দেখি তুমি উঠোনে বেহুশ হয়ে পড়ে আছো, আর তোমার ছেলে মাটিতে পড়ে আছে, আর নীল বর্ণ হয়ে গেছে। আমরা নারী দেখে বুঝলাম ছেলেটা মারা গেছে। নানি তাড়াতাড়ি উঠে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে শুরু করলো এবং বলল, ও নিয়ে গেছে আমার ছেলেকে। নানির কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। এরই মধ্যে নানু বাড়ি ফিরল এবং সব ঘটনা শুনে যেন পাথর হয়ে গেল। মাথায় হাত দিয়ে নানু বারান্দায় বসে পড়ল। রাতটা এভাবে শোকেই কাটল। সকালে ছোট শিশুটিকে জানাজা দিয়ে দাফন করা হলো। এরপর থেকে রাতে ঘুমালে ওই মহিলারূপী আত্মা নানুদের ঘর ধরে ঝাঁকাতো। মনে হতো ঘরটা তুলে নিয়ে যাবে। কখনো কখনো দেখা যেত পুকুরের ঘাটে বসে পানিতে পা ডুবিয়ে গুনগুন করে গান গাইছে। আশ্চর্য বিষয় হলো, আমার নানি ছাড়া কেউ দেখতে পেত না মহিলাকে। নানুকে বললে নানু বলতো, মনের ভুল। কয়েক মাস যাওয়ার পর আমার নানি আবার অন্তঃসত্ত্বা হলেন, এবং ওই মহিলারূপী আত্মা আমার নানিকে আবারও স্বপ্নে দেখা দিল এবং বলল, তোর বাচ্চাটাকে আমি নিয়ে যাব, পারলে তোরা আটকা। নানি বলল, তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমাকে বিরক্ত করছো? তখন ওই মহিলা বলল, ক্ষতি করিসনি তোরা, তোরা আমার জায়গা দখল করে নিয়েছিস, তাই তোদের উপরে প্রতিশোধ নেব। এটা শুনে নানি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে নানুকে সব ঘটনা বলে। নানু বলে, তোমার প্রথম সন্তানের শোক এখনো কাটিয়ে উঠতে পারোনি, তাই এরকম হচ্ছে। ভালো করে ঘুমাও, ঠিক হয়ে যাবে। তখন নানি বলল, আমার খুব ভয় করছে একা একা থাকতে, বাসায় তুমি থাকো না? তখন নানু বলল, আচ্ছা আমি বাসায় থাকবো, ব্যবসার কাজে তোমার ভাইকে পাঠিয়ে দেব। এই বলে তারা ঘুমিয়ে পড়ল। নানুও বাসায় থাকতে লাগলো। বেশ কিছুদিন আর কোনো সমস্যা হলো না। আমার নানির সন্তান প্রসবের সময় আসলো। তখন এক ধাত্রী মাতাকে খবর দেয়া হলো। সবাই তাকে রহিমার মা বলে ডাকত। উনি এসে আমার নানুর বাসায় উপস্থিত হলো, কিন্তু অদ্ভুতভাবে তার ঘোমটাটা লম্বা করে দেয়া। নানু ভাবল আমি পুরুষ মানুষ, তাই বোধ হয় আমাকে দেখে ঘোমটা টেনে দিয়েছে। তারপর রহিমার মা জিজ্ঞেস করল, পোয়াতি কোন ঘরে? আমার নানু ঘরটা দেখিয়ে দিল। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার আওয়াজ শুনে নানু খুশি হলো। হঠাৎ শুনতে পেল বাচ্চার কান্নার আওয়াজের সাথে বিকট বিভৎস হাসির শব্দ। নানু তাড়াতাড়ি নানির রুমে গিয়ে দেখে যা কেউ দেখতে চাইবে না। নানু দেখল রহিমার মা সেখানে নেই, আছে একজন মহিলা যার অবয়ব বিভৎস। লোলুপ দৃষ্টিতে সে বাচ্চার দিকে তাকিয়ে আছে আর গোঙাতে গোঙাতে বলছে, শেষ করে দেব, কেউ জন্মাতে পারবে না। এই বলে সদ্য জন্মানো বাচ্চাটার পেটের ওপর ধারালো নখ বসিয়ে দেয়। বাচ্চাটা নীল বর্ণ ধারণ করে একসময় কান্না থামিয়ে দেয়। বাচ্চাটা মারা যায়। আমার নানু ততক্ষণে বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো করে ফেলেছে। সবাই ঘরে যেয়ে একটা মরা বাচ্চা আর পাশে আমার নানিকে অজ্ঞান অবস্থায় পায়। ইতোমধ্যে আমার নানির জ্ঞান ফিরলে নানি সব ঘটনা শোনে এবং আবারও জ্ঞান হারায়। ঘটনাটা শুনে প্রতিবেশীরা বলে একজন হুজুরকে এনে বাড়ি দেখাতে। স্থানীয় একজন হুজুরের কাছে নানু যান। তিনি সব শুনে আসন বা কিছু রিচুয়াল করে বলেন, এ তো ভয়ঙ্কর একজন পিশাচের কাজ, এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব নয়। আমি একজন হুজুরের ঠিকানা দিচ্ছি, উত্তরপাড়ায় থাকেন, এখান থেকে 7 কিলো দূরে পাশের গ্রামে, তার কাছে যান। নানু রীতিমতো গ্রামের একজন লোক আর আমার নানির ভাইকে নিয়ে সেখানে গেলেন। সব শুনে হুজুর বললেন, আমি সকালে যাব, কিন্তু আমি যাওয়ার কথা ওই পিশাচ জানতে পারলে রাতে তোমাদের মেরে ফেলার চেষ্টা করবে, তাই এই পানি পড়া নিয়ে যাও আর ঘরে ছিটিয়ে দাও। নানু তাই করলো। বাড়ি এসে পানি পড়া ঘরে ছিটালো। বাড়ির চারপাশে যেন তুমুল ঝড় বয়ে গেল আর ভয়ানক গোঙানির আওয়াজ শুনতে পেল। এইভাবে রাত পার হলো। সকালে হুজুর আসলো তার 2 সঙ্গীকে নিয়ে। আসতেই বাড়ির চারিদিকে ধুলো পড়ে গেল। একটা রেখা আঁকলো, তারপর উঠোনের মাঝখানে বসে হুজুর বিভিন্ন দোয়া পড়তে লাগলো। ইতোমধ্যে প্রতিবেশীরা অনেকে এসে হাজির হলো দেখার জন্য। হুজুর দোয়া পড়ার সাথে সাথে চারিদিকে তুমুল ঝড়, গাছপালা যেন ভেঙে পড়ছে এবং গোঙানির আওয়াজও শুনতে পেল সবাই। হুজুর আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলো এবং সেই পিশাচটাকে তার সঙ্গীর ওপর হাজির করলো। পিশাচটা হাজির হয়েই নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে সঙ্গীর মুখ থেকেই বলল,
আমাকে কেন ডেকেছিস? বিরক্ত করছিস কেন আমাকে? তখন হুজুর বলল, তোকে বিরক্ত করতে চাইনি, কিন্তু তুই এই নিরীহ লোকগুলোর সন্তান কেন মেরে ফেলছিস? পিশাচটা বলল, আমি এদের মারতে চাইনি, এরা আমার গুরুকে অসম্মান করেছে, তাই আমি প্রতিশোধ নিয়েছি। হুজুর বলল, তোর গুরুকে? পিশাচ বলল, আমার গুরু একজন মহিলা তান্ত্রিক ছিলেন। বহু যুগ আগে তিনি তার মন্ত্র বলে শিষ্য করেছিলেন আমাকে। আমি তার কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমার গুরুমা প্রতি অমাবস্যায় একটি শিশু বলে দিতেন আর তার শক্তি বাড়াতেন। এটা গ্রামবাসীরা জানতে পেরে একদিন তাকে পিটিয়ে হত্যা করে। তারপর তার সব জিনিসপত্র নিয়ে এখানে মাটি চাপা দিয়ে দেয়। সেই থেকে আমি আমার গুরুমার পাশেই থাকি। ওরা আমার গুরুমাকে অসম্মান করেছে, অন্য জায়গায় নিয়ে গেছে গুরুমাকে, তাই আমি গুরুমার রূপ ধরে সবাইকে ভয় দেখাই। এদের সন্তানগুলোকেও মেরে ফেলি, কিন্তু ওরা স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে ওদের কোনো ক্ষতি করতে পারেনি। এতক্ষণ সবাই অবাক হয়ে পিশাচের কথা শুনছিল। হুজুর বলল, এরা না বুঝে তোর গুরুমাকে সরিয়েছে, এখন তুই এদের ক্ষতি করা বাদ দিয়ে যাবি কিনা এটা বল। পিশাচ বলল, আমি যাব, কিন্তু আমাকে আরো একটা নবজাতক দিতে হবে, তবেই যাব। হুজুর বলল, তোকে আর কিছু দেওয়া হবে না, তুই যা। ও বলল, যাব না। হুজুর তখন তার হাতে থাকা লাঠিটা তার সঙ্গীর ওপরে বাড়ি দিল। কিছুক্ষণ এভাবে গোঙাতে গোঙাতে হুজুরের সঙ্গী বলল, হার মারিস না, আমি চলে যাচ্ছি, কিন্তু মৌলবি তোকে দেখে নেব আমি। হুজুর বলল, তুই যা পারিস করিস, এখন এখান থেকে যা। এই বলে হুজুর দোয়া কালাম পড়তে লাগলো। যাওয়ার আগে সবার থেকে বড় গাছের একটা ডাল ভেঙে দিয়ে যেতে বলল, এবং তারপর একটা দমকা বাতাসের মতো বয়ে গেল। সবাই দেখলো সব থেকে বড় গাছের মাথায় একটা ডাল ভেঙে গেল। হুজুর নানু নানিকে 2টা তাবিজ দিয়ে গেল এবং বাড়িটা বন্ধ করে দিয়ে গেল। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে আমার নানুর আরও একটা বাচ্চা মারা যায় 2 বছর 5 মাস বয়সে ওই পুকুরের পানিতে ডুবে। তারপর পুকুরটা ভরাট করে দেয়া হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি। তারপর আমার এক মামা আর খালা আমার আম্মুর জন্ম হয়। এখনো পর্যন্ত অনেক রাতে একটা লাল শাড়ি পরা মহিলাকে হেঁটে বেড়াতে দেখে অনেকে, কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না। আমার খালামণি কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যেত এবং তাকে অনেক ডাক্তার কবিরাজে দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। কিছুদিন সুস্থ থাকে, তারপর আবার অসুস্থ হয়ে যায়। এভাবে চলতে থাকে বহুদিন। যখন আমার খালামণির বয়স 10 বছর পার হয়, তখন থেকেই সে উদ্ভট আচরণ শুরু করে। সে আচমকা মাঝরাতে উঠে যেত এবং কান্নাকাটি শুরু করে দিত। আবার যদি তার পাশে কেউ ঘুমাতো, তাহলে তাকে মারা শুরু করত। কেউ কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। তাকে নিয়ে ইটসর্দি রেল স্টেশনের বিপরীতে এক কবিরাজের কাছে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হয় না। অনেক চেষ্টা করা সত্ত্বেও কবিরাজ কিছুই ধরতে পারে না। কবিরাজের কার্যকলাপ শুনে আমার মনে হয়েছে হয়তোবা সে ব্ল্যাক ম্যাজিশিয়ান। পরবর্তীতে আমার খালামণিকে বাসায় নিয়ে আসা হয়। অনেকেই মনে করতো আমার খালামণি হয়তোবা পাগল হয়ে গেছে, কিন্তু অনেক সময় সে অনেক বেশি উত্তেজিত হয়ে যেত, আপত্তিকর কথা বলতো, গালাগালি করত, যা অনেকের কাছে অসহ্য হচ্ছিল। কিন্তু আমার নানা ভাই নানু জানতো যে তাদের মেয়ের কোনো মানসিক সমস্যা হয়নি, বরং এটা অন্য কিছু। তারা অনেক জায়গায় খোঁজ লাগায়, কিন্তু কোনো কামেল লোক খুঁজে পাচ্ছিল না। যখন আমার খালামণির বয়স 12 বছর হয়, তখনই একদিন হয়তোবা দুপুরে বা রাত্রে আমার খালামণি উদ্ভট আচরণ শুরু করে এবং পুরুষ মানুষের গলায় কথা বলে। যখন আমার নানু জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে তার নাম আলী এবং তারা 7 ভাই। আমার খালামণিকে দেখতে রাখি তাদের মায়ের মতো লাগে। তার মা মারা গিয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আমার খালামণিকে দেখা মাত্রই তাদের মনে হয়েছে যে সে তাদের মা। তারপর যখন নানু বাড়ির উঠোনের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন তারা আমার খালামণিকে আমার নানুর কোলে দেখতে পায়। তারা বাংলাদেশের কোথাও কোনো কাজে এসেছিল, পরে সৌদি আরবে ফিরে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় আমার খালামণিকে দেখতে পায় এবং তাদের দলনেতা থেকে অনুমতি নিয়ে এখানে থেকে যায়। তারা ছোটবেলা থেকেই আমার খালামণির সাথে থাকতো এবং এটাই আমার খালামণির জন্য কাল হয়ে দাঁড়ায়। তারা বলে তারা মুসলিম জিন এবং আমার খালামণির কোনো ক্ষতি করবে না, কিন্তু কেউ যদি তাদেরকে তাড়ানোর বা আমার খালামণিকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা তাকে ছাড় দেবে না। এটাই সে বলে চলে যায়। তখন নানু বাড়ির সকলেই পেরেশান হয়ে যান, কি করবেন, কি হবে এসব নিয়ে।
আমার খালামণি অজ্ঞান হয়ে যায়। আমার নানা ভাই যখন বাসায় আসে তখন তাকে সবকিছু বলা হয় এবং পানিতে সূরা পড়ে ফু দিয়ে আমার খালামণির মুখে ছিটিয়ে দেন তিনি। তার কিছুক্ষণ পরেই আমার খালামণির জ্ঞান ফিরে আসে এবং সে ভয়ে কান্না শুরু করে। সে বুঝতে পারেনি কি হলো তার সাথে। পরদিন আমার নানু বাড়িতে একজন লোক আসে যে খুবই প্রিয়পাত্র ছিল আমার নানা ভাই এবং নানুর এবং বাড়ির সকলের। তাকে সকলেই পাগল বলে চিনত, তাই আমার আম্মু ও খালামণিরা তাকে পাগলা ভাই বলে ডাকত। অবশ্য সে সময় তার বয়স ছিল খুব বেশি হলে 25 বা 26-এর মতো। সে কখনো এদিক সেদিক বা দেশের আনাচে কানাচে চলে যেত, কখন কোথায় থাকতো কে জানে। অবশ্য তার সম্পর্কে বলতে গেলে শুরু থেকে বলতে হয়। আমার খালামণি যখন পেটে ছিল, অর্থাৎ আমার নানুর গর্ভে ছিল, তখন আমার নানু খুবই যন্ত্রণা অনুভব করে। তখন সেই পাগলা ভাই আমার নানু বাড়িতে আসে এবং আমার নানুকে দেখেন। তিনি এক গ্লাস পানি ও একটি গোলাপ ফুলের পাপড়ি চান। পাপড়িটা পানিতে নিয়ে সূরা পড়ে তিনি কিভাবে যেন বুঝতে পারেন যে খালামণি মাতৃগর্ভে উল্টে গিয়েছেন এবং তিনি বলেন যে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে। এভাবেই তার অদ্ভুত ক্ষমতা সম্পর্কে সবাই জানতে পারে। আমার নানু তাকে খুব স্নেহ করত। তিনি বছরে কেবল একবারই আমার নানু বাড়িতে আসতেন। তিনি যেখানেই যান না কেন একবার আসবেনই। তো ঘটনায় ফিরে আসি। আমার নানু পাগলা ভাইকে দেখে খুবই খুশি হয় এবং তাকে সকল ঘটনা খুলে বলে যে গতকাল রাতে এভাবে এটা হয়েছে। তিনি বলেন যে তিনি দেখবেন। তিনি বাড়ির বাইরে চলে যান, কোথায় যান কেউ জানে না। প্রায় কতক্ষণ পর তিনি ফেরত আসেন এবং বলেন এটা খুবই শক্ত জিন, এরা 7 জন, প্রত্যেকে হাফেজ জিন। তিনি একটি তাবিজ দেন এবং বলেন যে এটা সযত্নে পড়ে থাকতে এবং কোনোভাবেই যেন হাতছাড়া না করে। এটা বলে তিনি চলে যান। তাবিজটা আমার নানু খালামণির হাতে পরিয়ে দেন। তাবিজটা যতদিন ছিল ততদিন আমার খালামণির কিচ্ছু হয়নি, কোনো সমস্যা ফিল করেননি। একদিন পুকুরে সবার সাথে খেলতে নেমে তাবিজ হাতছাড়া হয়ে যায় এবং কিভাবে হাতছাড়া হয়ে যায় সেটা তিনিও বুঝতে পারেননি। তার বয়স অনেক কম ছিল তখন। তার পরের দিন থেকেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। কেউ চালে হাঁটাহাঁটি করছে, আবার কেউ গাছের ডাল নাড়াচ্ছে। রাত্রে সকলেই খুব ভয়ে ছিল। পরে আমার নানা ভাই লাঠি নিয়ে বাইরে বেরিয়ে দেখেন কিছুই নেই। তার কিছুক্ষণ পর আবার আমার খালামণি আগের মতো আচরণ শুরু করে। সে সবাইকে মারতে চায়। তাকে কেন তার আম্মা জানের কাছে আসতে দেয়া হয়নি, জিনটি বারবার এই কথা জিজ্ঞেস করছিল আর ছটফট করছিল। আমার নানা ভাই খালামণিকে সূরা পড়ে ফু দেয়া সত্ত্বেও কিছু হচ্ছিল না। পরে আমার নানা অনেক কথাবার্তার মাধ্যমে তাকে শান্ত করে একসময় আমার খালামণির ভেতরে থাকা জিনটি শান্ত হলে তাকে বলা হয় যে সে আমার খালামণির কোনো ক্ষতি যেন না করে। সে বলে যে কোনো ক্ষতি করবে না, কিন্তু তাকে আম্মা জানের সাথে অর্থাৎ আমার খালামণির কাছে থাকতে দিতে হবে। সে এটাও বলে যে তাকে তার আম্মা জান যখনই ডাকবে সে আসবে। সে আমার নানুকে একটি নির্দিষ্ট সূরা পড়ে ফু দিতে বলে। ফু দেয়া মাত্রই সে চলে যায়। আমার খালামণি অজ্ঞান হয়ে যায়। সে রাত্রে সবাই ভয়ে ভয়ে ঘুমিয়ে যায়, কেউ জানুক বা না জানুক। কিন্তু আমার নানা ভাই জানতো যে জিন শরীরে ভর করলে অনেক সাইড এফেক্ট আছে, অর্থাৎ শরীরে কি কি ক্ষতি হয় এবং মানসিক বিকৃতিও হয়ে যেতে পারে। তাই সে পাগলা ভাইকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এদিকে আমার খালামণি 12 থেকে 13 বছরে পা দিয়েছে এবং সে প্রায় সময়ই তার আশেপাশে ছায়া দেখতে পায়। সে এক সময় বিষয়টির সাথে অভ্যস্ত হয়ে পড়ে। আমার অন্যান্য খালামণি ও আম্মুও দেখত যে সে একা একা কার সাথে যেন কথা বলে। তাকে কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতো না, আর যদি বেশি চাপাচাপি করা হতো তাহলে সে পাগলামি শুরু করে দিত এবং তখনই আলী নামক জিন তার উপর ভর করত। তখন বিষয়টা আরো বেশি গোলমেলে হয়ে যেত। অবশ্য মাঝে মাঝে সে অনেক ভালো কাজও করত, যেমন আসন্ন বিপদ এলে জানিয়ে দিত। আবার আমার নানু বাড়ির আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি গাছের ফল চুরি বন্ধ হয়ে গিয়েছিল তার কারণেই। এলাকার কারো সাহস ছিল না যে গাছে হাত দেবে, গাছের ফল চুরি করবে। এলাকার লোকজন দেখত যে মাঝরাতে বিশাল জব্বা পরা দাড়িওয়ালা একজন লোক কাঁঠাল গাছের ওপরে শুয়ে আছে, যা দেখে সকলেই ভয় পেত। কিন্তু আমার নানু বাড়ির কেউই কিছুই দেখত না, খালামণি ছাড়া। যাই হোক, জিন যাওয়ার পরে আমার খালামণি অসুস্থ হয়ে যেত এবং প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। একদিন পাগলা ভাই যখন নানু বাড়িতে আসে তখন সে বলে
তাবিজটা কেন হাতছাড়া করলি? এখন সে আর কিচ্ছু করতে পারবে না, আর বেশি কিছু করলে খালামণির ক্ষতি হবে। এই বলে সে কিছুক্ষণ পর চলে যায়। এভাবে চলতে থাকে বহুদিন। একদিন নানু বাড়ি প্রতিবেশীর এক মেয়ের জিনের আসর হয়। জিন তাড়াতে হুজুর নিয়ে আসা হয়, কিন্তু সে কিছুতেই কোনো কিছু করতে পারছিল না, উল্টো ভয়ে পালিয়ে যায়। তখন আমার খালামণি আমার নানুকে বলে যে সে কাজটা করতে পারবে, অর্থাৎ মেয়ের ওপরে ভর করা সেই জিনটাকে সে তাড়াতে পারবে। আমার নানু তাকে বাধা দেয় এবং তাকে বাসায় নিয়ে আসে। আমার নানু হয়তোবা বুঝতে পেরেছিল যে আলী নামক জিনটি আমার খালামণিকে দিয়ে কবিরাজি করাতে চায়। এক সময় আমার খালামণি যখনই মন খারাপ হতো বা রাগ হতো, ঠিক তখনই সে আলীকে ডাক দিত। এতে করে আলী তার উপর ভর করত এবং রাগারাগি ও নানা অসুবিধা সৃষ্টি করত। একদিন আমার বড় মামা এসব কাণ্ড কারখানা দেখে আমার খালামণিকে পাগল, বদমাস ইত্যাদি বলে গালাগাল করে এবং বলে যে সব ভণ্ডামি। তখন আমার খালামণি হাতে বালি নিয়ে বলে যে, দেখবি ভণ্ডামি কাকে বলে, দিব নাকি বালি পড়া, তোকে শেষ করে দেব। তখন আমার নানু হাতে পায়ে ধরে আলীকে শান্ত করে এবং তার কাছে আমার বড় মামার হয়ে ক্ষমা চায়। আলী আমার বড় মামাকে বলে, তুই এই ভুল দ্বিতীয়বার করলে জানে বাঁচবি না। আমার বড় মামা এসব দেখে অনেক ভয় পায় এবং পরদিনই ঢাকায় ফেরত চলে যায়। একসময় আমার খালামণির বিয়ের প্রস্তাব আসতে শুরু করে, কিন্তু কোনো না কোনো কারণে বিয়ে ভেঙে যায়। এদিকে আমার খালামণির জন্য আমার নানা ভাই এক হুজুর খুঁজে পায়, রাজশাহীতে থাকে। তার কাছে আমার খালামণিকে নিয়ে গেলে সে তার আমলের মাধ্যমে সেই 7 জন জিনকে আমার খালামণি থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে তাদের না ডাকা পর্যন্ত তারা খালামণির কাছে আসবে না। কিন্তু যদি ভুলক্রমে তাদের ডাকা হয় তাহলে তারা এবার তাদের আম্মাজানকে ছেড়ে কোথাও যাবে না। আমার খালামণি সুস্থ হওয়ার পর আমার খালুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর কোনো এক বিষয় নিয়ে একদিন খালুর সাথে খালামণির ঝগড়া হয় ও সে রাগের বশে আলী নামক জিনটিকে ডেকে বসে, আর এটাই ছিল তার কাল শুরু। আলীর সাথে সাথে আমার খালামণির ওপর ভর করে এবং খালুর গলা টিপে ধরে। আমার খালু ভয় পেয়ে যায় এবং বাঁচার জন্য খালামণিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ঘর থেকে বেরিয়ে ঘরে দরজা লাগিয়ে দেয়। পরে বিষয়টা আমার নানু বাড়িতে জানানো হয়। আমার নানু এবং আমার আম্মু খালামণিকে খালুর বাসা থেকে নিয়ে আসে। একদিন আলী যখন খালামণির ওপরে হাজির হয় তখন কথা প্রসঙ্গে আম্মু তাকে জিজ্ঞেস করে যে কুমিল্লার সেই পীর আসল না নকল। সে বলে যে তিনি একজন আল্লাহর খাঁটি বান্দা এবং হক পীর, তাদেরকে তাড়াতে পারলে শুধু তিনিই পারবেন। কিন্তু তখনকার যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না। আমার নানু বাড়ির আর্থিক অবস্থাও এমন ছিল না যে খালামণিকে কুমিল্লায় নিয়ে যেতে পারে। এক সময় আমার খালামণির প্রথম সন্তান হয়, কিন্তু কোনো কারণে সে সন্তানকে সহ্য করতে পারত না। একদিন রাগের বশে সে তার সন্তানকে মাটিতে ফেলে বুকের ওপর পা দিয়ে বসে, যা ছিল খুবই ভয়ঙ্কর। পরে সবাই তাকে আটকায় এবং আমার খালাতো বোন তাকে দূরে সরিয়ে রাখে। বিষয়টা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমার ছোট মামাকে সেই পীরের কাছে কুমিল্লায় পাঠানো হয়। আমার নানু আমার মামাকে বলে দেয় যেন সকল ঘটনা তাকে খুলে বলা হয়। আমার মামার কাছ থেকে সকল ঘটনা শুনে তিনি বলেন সব ঠিক হয়ে যাবে। আমার মামা বাসায় ফেরত আসলে দেখেন যে সবকিছু মোটামুটি স্বাভাবিক। তারপর থেকে আলী নামক সেই জিন এবং তার ভাইরা আমার খালামণির কাছে আসেনি। যখন আমার নানা ভাই সেই পীরের মাহফিলে জানতে পারেন যে সেই পীর তার আমল দ্বারা সেই জিনদের আমার খালামণির থেকে দূরে সরিয়ে দেন এবং তাদের খানকায় রেখে দেন, সেই থেকে সেই জিনেরা সেই পীরের কাছে আবদ্ধ। কিন্তু জিন থাকার ফলে আমার খালামণির যে ক্ষতি হয়েছে তা বোঝা যায়। অল্পতেই সে রেগে যায়, তার মেজাজ পরিবর্তিত হতে সময় লাগে না, প্রায় সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। জিন মানুষের শরীরে থাকলে কি ক্ষতি হতে পারে তার দৃষ্টান্তমূলক উদাহরণ আমার খালামণি। এখন অবশ্য আল্লাহর রহমতে আমার খালামণি সুস্থ স্বাভাবিক। অবশ্য সেই পাগলা ভাইও কুমিল্লার সেই পীর বর্তমানে আর বেঁচে নেই, আর সেই জিনদের কি অবস্থা আল্লাহ ভালো জানেন। আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল বাইক নিয়ে ফুলবাড়িয়া রাবার বাগানে ঘুরতে যাব, তবে কিছুটা ভৌতিক অভিজ্ঞতা নেওয়ারও উদ্দেশ্য ছিল, তাই আমরা দুপুর করেই বেরিয়েছিলাম। আমরা রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দেই দুপুর 3টার দিকে। তারপর রাবার বাগান পৌঁছাই আনুমানিক বিকেল 5টার আশেপাশে। বৃষ্টির মৌসুম হওয়ায় রাবার বাগান ঢোকার রাস্তা এবং ভেতরের প্রায় সবটুকু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। রাবার বাগানে ঢোকার আগের পথের দুই পাশে ছিল
আনারস বাগান। সেখান থেকে উঁচু উঁচু রাবার গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা একটু দাঁড়িয়ে সেই মনোরম দৃশ্য উপভোগ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকতে শুরু করলাম ভেতরে। প্রায় যখন একটু বাগানের বেশি ভেতরে ঢুকে গিয়েছি, তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ভেতরে সব লোকজন দেখছি ফিরে আসছে। আমাদেরকে তারা এই সন্ধ্যায় ভেতরে না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছিল, তবে আমরা কেউই তাদের কথা খুব একটা গ্রাহ্য করলাম না। আমরা যাচ্ছি আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে। হঠাৎ করে আমাদের সামনে একটা মহিষের গাড়ি নিয়ে এক লোককে আসতে দেখলাম। সে আমাদের দেখেই বলল, বাবুরা, এত সাহস ভালো না, চলে যান যান, এখনো সময় আছে। আমি তাকে বললাম, কেন, কি হয়েছে? সে কোনো কথা না বলেই চলে যেতে লাগলো। আমরা কিছুটা সামনে এগোতে আমার একটু মনে হতে লাগলো, মহিষ চালক এই কথাগুলো বলল কেন? তার কথা মনে হয়ে তখন আমি পেছনে রাফিকে বললাম, দেখতো সেই মহিষের গাড়ি চলে গিয়েছে কিনা। রাফি পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। রাফি আমাকে এই কথা বলা মাত্র আমি বাইক ব্রেক করে পেছনে তাকালাম, দেখলাম সত্যিই কেউ নেই। কিন্তু মহিষের গাড়ি আমাদের সাথে 2-3 মিনিট আগেই কথা বলে গিয়েছে, আর মহিষের গাড়িতে এত দ্রুত যাওয়া সম্ভব নয়। রাবার বাগানের যে জায়গায় তখন আমরা ছিলাম, সেখান থেকে বের হয়ে 1-2 কিলোমিটার যেতে হবে। বাম আর ডান পাশে কোনো রাস্তা নেই, ঘন রাবার গাছ। আমরা এই ঘটনায় সবাই কিছুটা আতঙ্কিত হলাম। বিশেষ করে রায়ান, পেছনে বসা তাসবির খুব বেশি পরিমাণে ভয় পেয়েছিল। আমরা যথারীতি এগোতে থাকলাম। 30-40 মিনিট এগোতেই আস্তে আস্তে সূর্য ডুবতে শুরু করলো। বিশ্বাস করেন রাসেল ভাই, পুরো রাবার বাগানে তখন এক ভৌতিক রাজ্য মনে হচ্ছিল। উঁচু উঁচু রাবার গাছ, আশেপাশে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। এটা সেখানে যদি কেউ নিজে উপস্থিত না থাকে তাহলে অনুভব করতে পারবে না, বুঝতেও পারবে না। আমাদের উদ্দেশ্য ছিল বাগানের ভেতরে বানরের একটা বাগান টাইপ ছিল, সেখানে যাওয়া। আমরা যেতে থাকলাম সামনে। রাস্তা খুব খারাপ, আগেই বলেছি। রায়ানের গাড়ি কাদাযুক্ত নিচু জায়গা পার হওয়ার সময় পড়ে গেল। আমরা তাকে সবাই মিলে তুললাম। তবে আসল ঘটনা ঘটল এখানেই। রায়ানকে তোলার পর আমরা আরও সামনে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিলাম। রায়ানের বাইক পড়ে যাওয়ার পরও ঠিক স্টার্ট নিল, কিন্তু আমার বাইক কোনোভাবেই স্টার্ট নিল না। অনেক চেষ্টা করলাম। আপনি হয়তো জেনে থাকবেন, যদি গাড়িতে তেল না থাকে বা যদি কোনো কারণে বাইক স্টার্ট না নেয়, তাহলে বাইক পেছন থেকে ধাক্কা দিয়ে প্রথম গিয়ারে ফেলে বাইক স্টার্ট নেওয়ানো যায়। কিন্তু এভাবেও অনেকবার চেষ্টা করার পরেও বাইক স্টার্ট নিল না। তাসবির এই অবস্থা দেখে বলল, আমি আগেই বলেছিলাম না আসতে, চলো ফিরে যাই। তোমরা আমার কথা কেউ না শুনলেও ওই মহিষওয়ালা কি বলেছিল মনে নেই? তখন আমরা ঘটনা কিছুটা আঁচ করতে পারলাম। এদিকে অন্ধকার নেমে এসছে। আমি বাইক সরিয়ে নিয়ে যাওয়া শুরু করলাম। রায়ান কিছুটা সামনে এগিয়ে গিয়েছে বাইক নিয়ে, তাই আমরা 3 জন তার ওপর একটু রাগান্বিত হলাম। পুরো বাগান এবার কালো সন্ধ্যার চাদরে আবৃত হয়ে গেল। রাতের পোকার শব্দে আর চাঁদের জ্যোৎস্নায় এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো। আমরা যাচ্ছি, কি বলবো, এবার যা ঘটল তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি বাইক হাঁটিয়ে আনছিলাম, আর রাফি আর তাসবিরের সামান্য একটু পেছনে ছিলাম। হঠাৎ আমার কানের কাছে কে যেন বলে উঠল, বলেছিলাম না, এত সাহস ভালো না। এটা বলা মাত্রই আমার পাশ দিয়ে একটা গরম বাতাস মনে হলো চলে গেল। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে তাসবির আর রাফিকে বললাম, তোমরা কেউ কি কোনো গরম বাতাস অনুভব করেছো? রাফি বলল, হ্যাঁ, আমি করেছি। তাসবির কোনো কথা বলল না। সেবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। আমরা দ্রুত পা চালালাম। এবার একটু সামনে এগোতেই তাসবির আমাদের বলল, ওই গাছের উপরে ওটা কি? বলেই সেন্সলেস হয়ে গেল। তখন আমি আর রাফি গাছের ওপরে চেয়ে দেখি একটা উঁচু রাবার গাছের ওপরে একদম হ্যারিকেনের যেরকম আগুন জ্বলে সেরকম একটা আগুনের শিখা জ্বলছে। আমরা তখন নিজেদের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলাম, তবে কেউ কিছু বলছি না। রাফি তখন রায়ানকে ডাক দিতে শুরু করলো। এর মধ্যে আল্লাহর অশেষ দয়ায় তাসবিরের সেন্স ফিরে আসলো। বলে রাখা ভালো, রাফি ছিল মাদ্রাসার ছাত্র। আমি আর তাসবির তাকে জোরে জোরে দোয়া পড়তে বললাম এবং রায়ানকে বললাম আজান দিতে। রাফি ভাই যত শক্তি আছে তা দিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো, আর রায়ান আস্তে আস্তে বাইক চালাচ্ছে আর জোরে জোরে আজান দিচ্ছে। 10-15 মিনিটের মধ্যে আমরা প্রায় বাগান থেকে বেরিয়ে আসলাম।
তখন আমি একটু রেস্ট নেয়ার জন্য বললাম, আমি আর যেতে পারবো না। তখন তাসবির বলল, বাইক আমি নিয়ে যাচ্ছি, তুই আয়, এখানে দাঁড়ানো সম্ভব না। কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে এলাম এক অভিশপ্ত রাতের বিভীষিকা থেকে। তখন আমরা পেছনে তাকাই আর এক ভয়ানক আত্মচিৎকার এবং হাসি শুনতে পাই। আর কেউ খুব রাগ নিয়ে বলছে, আজ তোদের মায়ের দোয়া ছিল। আমরা আর কোনো কথা বললাম না। আমি আল্লাহর নাম নিয়ে সবাইকে যে যার বাইকে উঠে স্টার্ট দিতে বলি। বিসমিল্লাহ বলে যেই না সেলফ চেপেছি, বাইক স্টার্ট নিল। মনে হয় বাইকের কিছুই হয়নি। সেখানে আমরা আর কোনো কথা না বলে জোরে বাইক টান দেই। রায়ানের বাইক আমার থেকে ভালো ছিল, তাই তারা মধুপুর গড় পেরিয়ে আমাদের কল দিল। আমরা তখন গড়ে ঢুকছি। আমি তখন একটু জোরেই বাইক চালানো শুরু করেছি, কারণ যেই অভিজ্ঞতা হয়েছে আর কোনো কিছু নেয়ার শক্তি ছিল না। কিন্তু অদৃষ্টে যা লেখা থাকে তা তো ঘটবেই। আমি যাচ্ছি নিকশ কালো মধুপুর গড়ের ভেতর দিয়ে। রাফিকে জিজ্ঞেস করলাম, ভয় পাচ্ছ বেশি? সে বলল, না। এ কথা জিজ্ঞেস করে যখনই আমি সামনে তাকালাম, একটা সাদা কাপড় পরিহিত অবয়ব রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি জাস্ট রাফি বলে একটা জোরে চিৎকার দিলাম। পরক্ষণে আমার মনে হলো, যাই হয়ে যাক না কেন বাইক ঠিকঠাক চালাতে হবে। আর রাফি আয়াতুল কুরসি সূরা ইখলাস পড়া শুরু করলো। আমি বাইক একটু স্লো করে রাফিকে বললাম, কি করব? রাফি ভাই বলল, তুমি ওদিকে না তাকিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দাও। আমি তাই করলাম। অবয়বটাকে পার করার সময় সাদা অবয়বটা শুধু একবার আমার দিকে তাকালো। অবয়বের মুখের জায়গাটা যতটুকু বুঝেছি সেখানে কিছুই ছিল না। গড় পার হয়ে রাফিকে জিজ্ঞেস করলাম, তুমি কি পেছনে ফিরে তাকিয়েছিলে? সে বলল, হ্যাঁ। আমি তাকিয়ে দেখি পেছনে কিছু নেই। আমি হতবাক হয়ে গেলাম। আর কিছু না বলে রায়ান আর তাসবিরকে কল দিয়ে তাদের সাথে যুক্ত হই। সেখানে তাদেরকে শুধু একটা কথা জিজ্ঞেস করলাম, তোমরা কি গড় পার হওয়ার সময় কিছু দেখেছ? তাসবির বলল, না। রায়ান বলল, কেন? তোমরা কি কিছু দেখেছ? আবার কি হলো? আজকে যা যা হলো আরো কিছু কি হওয়ার বাকি আছে? সেখানে ঘটনার বর্ণনা না দিয়ে এগোতে থাকলাম। একেবারে বাড়িতে থামলাম। এর মধ্যে আর কোনো ব্রেক নেই। বাড়িতে পৌঁছে দেখি রাত 10টা বাজে। সেদিন যে যার মতো বাড়িতে চলে গেল। এর মধ্যে 2 দিন কেটে গেল, কেউ বাড়ি থেকে বের হয়নি। তৃতীয় দিন সবাই একসাথে জয়নুল আবেদিন পার্কে দেখা করি। সেখানে আমি আর রাফি মধুপুর গড়ের ঘটনা রায়ানকে আর তাসবিরকে বলি। তারা হতবাক হয়ে তাকিয়ে রইল আর বলল, এত কিছু হলো, আমাদের কিছু জানালে না? এই জন্য তারা আমার আর রাফির সাথে একটু রাগারাগি করলো। এরপর জানতে পারি তাসবির বাসায় গিয়ে বমি করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার। এখন ঠিকঠাক আছে। পরিশেষে আমরা সবাই বুঝতে পারি এরকম একটা পাগলামি সিদ্ধান্ত নেয়া, রাবার বাগান আর মধুপুর গড়ের ভেতর দিয়ে আসা ঠিক হয়নি। এখানে যে কারো যে কোনো গুরুতর ক্ষতি হতে পারত। পরদিন আমরা আমাদের এলাকার মুয়াজ্জিনের কাছে তাসবির ভাইকে ঝাড়ফুঁক করতে নিয়ে যাই। তিনি আমাদের পুরো ঘটনা শুনে বলেন, তোমাদের ভাগ্য খুবই ভালো ছিল। আল্লাহর দয়ায় তোমরা ফিরে এসেছো। সেই মহিষ চালক সেখানেই থাকা কোনো ভালো জিন ছিল। তোমাদের তার কথা শুনে তখনই সেখান থেকে বের হয়ে আসা উচিত ছিল। আর বাগানে তোমরা যা দেখেছো আর শুনেছো সেটা ছিল পিশাচ জিন, যে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল। আর তোমরা যদি বাগান থেকে বের হতে আর একটু দেরি করে, তাহলে হয়তো তোমাদের সাথে আরো খারাপ কিছু ঘটতে পারত। মধুপুর গড়ে তুমি আর রাফি যেটা সম্মুখীন হয়েছিলে সেটা সম্ভবত একটা খারাপ জিন ছিল। তোমরা যদি গাড়ি সেখানে দাঁড় করাতে তাহলে ঝামেলায় পড়তে। এমনিতেই মধুপুর গড়ে রাতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আল্লাহ তোমাদের হেফাজত করেছেন। নামাজ কালাম একটু নিয়মিত পড়ার চেষ্টা করো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। বৈশাখ মাস। এই এখনই দেখা যায় আকাশ একদম পরিষ্কার। পর মুহূর্তেই আবার আকাশ ধূসর কালো, মেঘ ঘনিয়ে আসে এবং চোখের পলকেই ঝুমঝুম করে বৃষ্টি নামে। কখনো ঝড় তুফান। গ্রামে যারা থাকেন তারা বুঝবেন যে ঝড়ে আম কুড়ানোর মজাটা কি। যখন ঝড় ওঠে তখন যেন একটা উৎসবের মতো লাগে। সবাই যে যার আশেপাশের গাছতলায় চলে যায়। এটা ছেলেবেলায় যারা করেছে একমাত্র তারাই এর আনন্দটা বোঝে। কিন্তু কিছু মজা কখনো কখনো সাজাও হয়ে দেখা দিতে পারে, তা আমরা অনেক সময়ই ভুলে যাই।
বেশিরভাগ ক্ষেত্রে ঝড় প্রায় শেষ, এমন সময়েই আম কুড়ানোর জন্য আমরা বের হতাম। যদি কখনো এমন হতো যে আমাদের আগে কেউ আম কুড়ানোর জন্য আমাদের আগেই বের হয়ে গেছে, তখন আর ঝড় থামার বা তার বর্ষণ গতি কমার অপেক্ষা না করে তখনই নেমে পড়তাম। কারণ আমাদের আগে যারা নেমেছে তারাই যদি সব ভালো ভালো বড় বড় আমগুলো নিয়ে যায়, তবে আমরা তো পরে গিয়ে আর কিছুই পাবো না বা ভালো কিছু পাবো না। আমের মৌসুমটা তখন এমন ছিল যে আম প্রায় অর্ধেক পেকে গেছে, অর্থাৎ আধ কাঁচা পাকা আম গাছে ধরে আছে। আর কিছুদিন সময় পেলেই আম সম্পূর্ণ পেকে যাবে। এবং ওই সময় কোনো একদিন রাতে, হ্যাঁ দিনে নয়, রাতে ঝড় উঠল। সারা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং যখন চমকে উঠত সেই আলোতে প্রায় সবকিছুই দিনের আলোর মতোই স্পষ্ট দেখা যেত। আর ওই রাতে প্রায় প্রতি মুহূর্তেই বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন হয় না যে কিছুক্ষণ থেকে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে আবার হঠাৎ বজ্রপাত হয়, কিন্তু সেদিন তেমন হচ্ছিল না। সেদিন বজ্রপাতের আওয়াজ মৃদুভাবে কানে আসলেও বা বজ্রপাত তেমন হচ্ছিল না বললেই চলে। কিন্তু বজ্রপাতের তুলনায় বিদ্যুৎ সেদিন একটু বেশি চমকাচ্ছিল। তাই এই কথা স্পষ্টভাবে বলা যায় যে সেদিনের সময় রাতটা প্রায় দিনের মতোই পরিষ্কার ছিল। তো আমাদের বন্ধুদের যে দল ছিল তাদের সবাইকে দ্রুত খবর দিলাম, তাড়াতাড়ি বের হতে হবে, না হলে অন্যরা এসে সব আম নিয়ে যাবে। কারণ তখন রাতও বেশি হয়নি, সময়টা সম্ভবত 10টা কি 11টা এর মাঝামাঝি কোনো একটা সময়। তাই বন্ধুদের নিয়ে দ্রুত বের হয়ে গেলাম নির্দিষ্ট আম বাগানের উদ্দেশ্যে। তো আজ যে আম বাগানটা টার্গেট করেছিলাম সে বাগানে চলে গেলাম। প্রতিবারই আমরা আগে থেকেই কোনো না কোনো একটা জায়গা নির্ধারণ করে রাখতাম। বেছে বেছে এমন জায়গাগুলোই নির্ধারণ করতাম যেখানে লোক সমাগম কম থাকবে, তাই সেটা দিন হোক বা রাত। তো রীতিমতো আমরা যে জায়গা নির্ধারণ করেছিলাম সব বন্ধুরা মিলে সেখানে গেলাম। আমরা মনে মনে এই প্রত্যাশা করেছিলাম যে পুরো বাগান যেন খালি থাকে, এবং আল্লাহ সেদিন আমাদের কথা রেখেছিলেন। গিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমরা বন্ধুরাই। পুরোটা বাগান দেখে, অর্থাৎ পুরোটা বাগান খালি দেখে আমরা সকলেই মনে মনে আনন্দে নেচে উঠলাম। এবং আরেকটি বিষয় ভেবে খুশি হলাম যে এই রাতে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে আসাটা সার্থক হয়েছে। যে যার মতো মনের আনন্দে এসব কথা নিয়ে ভাবছি এবং প্রত্যেকের সাথে আনা ব্যাগ বড় পলিথিনে আম ভর্তি করছি। কারণ ততক্ষণে ঝড় শুরু হয়ে গেছে এবং জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে, এবং এই বাতাসে এতক্ষণে ভালো আম ঝরে পড়েছে চারিদিকে। তাই আমরা যেদিকে বড় আম দেখছি সেদিকে দৌড়ে আম তুলে নিচ্ছি। যতই বন্ধু বান্ধবরা থাকি না কেন, ভালো জিনিস তো যে কেউ বেছে নেবে। আর তখন আমরাও যে বয়সে খুব বড় তাও না। এসব ছোটাছুটির মাঝে হঠাৎ একজন পাশ থেকে বলে ওঠে, ওই দেখ গাছে কি। আমরা বিষয়টা ততটা আমলে না নিলেও ফিরে তাকাই ওর দিকে, এটা দেখার জন্য যে কোন দিকে সে ইঙ্গিত করছে। ওই দিকে তাকাতেই দেখলাম যে ও একটা বড় আম গাছের বড় মোটা একটি ডালের দিকে হাত ইশারা করে দেখাচ্ছে, এবং সেই গাছটি আমাদের একেবারে সামনেই ছিল। জায়গাটা বরাবর তাকিয়ে দেখি একটা মোটা ডালে কোনো একটা মানুষের আকৃতির কালো অন্ধকারাচ্ছন্ন অবয়ব দাঁড়িয়ে আছে। বস্তুটা যে মানুষের আকৃতির তা স্পষ্ট, তবে সেখানে মানুষের দেহের কোনো আকার আকৃতি নেই। মনে হচ্ছে অনেকখানি কালো ধোঁয়া এক জায়গায় হয়ে একটা মানুষের অবয়ব বা আকার ধারণ করেছে, এবং সেটি একদম নিশ্চুপ হয়ে আমাদের দেখছে। এর যে কখন থেকে এখানে আছে সেটাও খেয়াল করিনি। ডালটা খুব বেশি উঁচুতেও নয়, আবার একদম নিচুতেও নয়, এমন উচ্চতা যে ওইখান থেকে আম পাড়তে হলে বড় বাঁশ বা বড় লাঠি দিয়ে পাড়তে হবে। নইলে কোনো কোনো বার আমরা নিচে মাটিতে আম পড়ে থাকলে দেখলে চুপচাপ গাছে উঠেও পড়তাম। রাত দিন সেটা কোনো বিষয় না। তো ওই জিনিসটা দেখে আমরা যেন নিজেদের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। আমাদের যে এখন পালিয়ে বাড়ি চলে যাওয়া উচিত সেই চিন্তার শক্তিটাও যেন আমাদের মাথায় কাজ করছিল না। ওই অবয়বটিও দাঁড়িয়েই আছে, আমরাও যেন একধারে দাঁড়িয়ে ওটার দিকে তাকিয়ে আছি। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। হুঁশ ফিরল যখন, তখন দেখলাম ওই অবয়বটি যেখানে ছিল সেখান থেকে ওই ডাল বেয়ে হেঁটে হেঁটে নেমে আসছে, এবং নেমে আমাদের যে বন্ধুটি একদম গাছের সামনে দাঁড়িয়েছিল সোজা তার দিকে এগিয়ে আসে, এবং তার সামনে থেকে একটি আম তুলে কেমন রাগি রাগি গলায় দাঁত চেপে বলল, হে নে আম।
এটা শোনা মাত্র আমাদের কি হলো বুঝলাম না। আমরা সকলে একটা দৌড় দেই, ওই মুহূর্তে ওই স্থান ত্যাগ করি এবং কোনো রকম পেছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসি। সবাই নিজেদের বাসায় চলে যাই। আল্লাহর অশেষ রহমতে কারো কোনো সমস্যা হয়নি এবং এরপর কোনোদিন আর রাতের বেলায় আম কুড়ানোর দুঃসাহস হয়নি।